সেকশন 39 সেকশন 39 ভাইয়া 36 টা আপনি গত ক্লাসে শেষ করেন, মানে সেকশন ক্লাসটা কেটে দিচ্ছিল। সেকশন 36 এ বলছে যে মনে করেন আমি একটা রিটেন কন্ট্রাক্ট, একটা লিখিত চুক্তি রিসাইন্ড মানে রদ করার জন্য আবেদন করলাম। আদালত দেখলো এখানে যে ভুল হয়েছে, সেই ভুল কোন পক্ষকে ক্ষতি করতেছে না, কোন পক্ষকে ক্ষতি করতেছে না। আরেকটু সহজ করি, একটা ছেলে এবং একটা মেয়ে চুক্তিবদ্ধ, তারা একে অপরকে বিয়ে করবে। মেয়ের মা বলতেছে আপনার ছেলে আমার মেয়ের সাথে খারাপ বিহেভ করছে, সো এই চুক্তিটা রদ চাই, প্রত্যাহার চাই। আদালত দেখতেছে যে মেয়েটা ছেলের সাথে যে ভুল করছে, এতে করে তাদের দুইজনের সম্পর্কের কোনো ক্ষতি হচ্ছে না, তাদের দুইজনের সম্পর্কের কোনো ক্ষতি হচ্ছে না। তার মানে দুইজন দুজনকে যদি বিয়েও করে তাদের মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়বে না সেই ঝগড়ার। কত ঝগড়াইতে হয় ঠিক না, দিনের বেলা রাতের বেলা কত ঝগড়াইতে হয়, ঠিক এরকম। তেমনি তেমনি ভাবে আপনার আমি আপনি চুক্তি করছি, চুক্তিতে একটা ভুল হয়েছে। তো ভুল হওয়ার পরে আমি ভুল করলাম, আপনি আদালতে গেলেন, আদালতকে বললেন যে আদালত আমাদের মধ্যে রিটেন কন্ট্রাক্ট হয়েছে, লিখিত চুক্তি হয়েছে, এখন হচ্ছে অপরপক্ষ ভুল করছে, এখন আমি তার সাথে চুক্তিতে থাকতেই চাই না, এটাকে রিসাইন্ড করে দেন, মানে এটাকে প্রত্যাহার করে দেন, আমি তার সাথে চুক্তিতে নাই, এটাকে স্থগিত করে দেন। আদালত দেখতেছে যে ভুলটা হয়েছে, সেই ভুলের কারণে বাদী এবং বিবাদী কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না, বাদী এবং বিবাদী কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না। সেই অবস্থায় অনলি ফর মিস্টেক শুধুমাত্র ভুলের জন্য এই রিটেন কন্ট্রাক্ট, একটা লিখিত চুক্তি ক্যান নট বি রিসাইন্ডেড, একটা লিখিত চুক্তি প্রত্যাহার হতে পারে না। বাট কন্ডিশন একটা, সেই যে ভুলটা করছে সেই ভুলের জন্য কোন পক্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জিনিসটা যদি দেখা যায় তখন আদালত চুক্তি রোধের আদেশ দিবে না। এটা হচ্ছে ধারা 36। এবার আমরা চলে যাই সেকশন 39 39। কারো যদি প্রশ্ন থাকে তাহলে একবারে ক্লাস শেষে করবেন, আমাদের 40 মিনিট পরে ক্লাসটা কেটে যাবে, 10টা 10-এ কেটে যাবে, আমরা আবার নতুন করে একইভাবে জয়েন দিব। ওকে, সেকশন 39। আচ্ছা, আমরা একটু মাইন্ড গেম খেলি, আমরা একটু মনের সাথে যুদ্ধ করি, দেখি আমাদের মনে পড়ে কিনা। আমরা আচ্ছা ওই মনের সাথে যুদ্ধ পরে করি, সেকেন্ড সেশনে আমরা সেকশন 39 পড়বো। সেকশন 39, সেকশন 39 এর কথা হচ্ছে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল বাতিল, মানে when an instrument may be cancelled, কখন একটা দলিল বাতিল হতে পারে। দলিল বাতিল দ্যাট মিন্স আমি আপনার কাছ থেকে জমি ক্রয় করলাম, আপনি আমাকে দলিলটা বুঝায় দিলেন, ইট হ্যাজ বিন রেজিস্টার্ড বাই দ্য গভর্নমেন্ট, এটা নিবন্ধিত হয়ে গেছে,
এটা একটা পাবলিক ডকুমেন্ট হয়ে গেছে, সরকারি দলিল হয়ে গেছে, এটাকে এখন আমি বাতিল চাই। আমরা মনে করেন যে সরকারি চাকরি করি না, আমরা যারা সরকারি চাকরি করি তারা কিন্তু সে যে গভর্নমেন্ট জব হোল্ডার, এটা কিন্তু একেবারে সে যেখানে কর্মরত আছে সেখান থেকে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত থাকে, রাষ্ট্রপতি পর্যন্ত সেটা থাকে। তার মানে সেটা একটা ডকুমেন্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি সরকারি দলিল। কোনগুলো সরকারি দলিল সেটা আমরা সাক্ষ্য আইনে পড়ব। এখানে বলছে ওই রকম দলিল কখন বাতিল হতে পারে। একটা দলিল কখন বাতিল হতে পারে এটা বলছে সেকশন 39-এ। এখানে স্পষ্ট বলে দিচ্ছে প্রথমত কি কারণে আদালত একটা দলিলকে, একটা ইনস্ট্রুমেন্টকে ক্যান্সেল করার আদেশ দিতে পারে। আদালত আপনি গেলেন, যাওয়ার পরে বলতেছেন যে আদালত আমি এই দলিলটা বাতিল চাই, এটাকে আপনি বাতিল করে দেন। দ্যাট মিনস এটার কোনো চিহ্ন কোথাও থাকবে না। বাংলাদেশের সরকারি বেসরকারি কোনো অফিসে এটার কোনো বৈধতা থাকবে না। তো দলিল বাতিলের অর্ডার আদালত কখন দিবে? আদালত যদি দেখে দলিলটা, ইনস্ট্রুমেন্টটা এটা তো অবশ্যই রিটেন হবে এবং সেটা ভয়েড অর ভয়েডেবল, সেটা বাতিল বা বাতিলযোগ্য। একটা ইনস্ট্রুমেন্ট ভয়েড, সাপোজ আমাদের আইপিএল খেলা হয় না, তো আইপিএল এ বিপিএল এ দেখবেন যে কি হয়, আইপিএল বিপিএল এ কিন্তু লক্ষ লক্ষ টাকা জুয়া চুক্তি হয়। আইপিএল বিপিএল এ কিন্তু লক্ষ লক্ষ টাকার জুয়া চুক্তি হয়, রাইট? সেখানে আমি যদি আপনার সাথে বাজি চুক্তি করি, কি চুক্তি? বাজি চুক্তি। আমি যদি আপনার সাথে এমন একটা চুক্তি করি এবং নিবন্ধন করলে সেটা দলিল হয়ে যায়। আমি যদি আপনার সাথে এমন কোনো চুক্তি করি, এমন কোনো কাজের জন্য চুক্তি করি যে কাজটা পালন করা অসম্ভব। যেমন আমি আপনার সাথে চুক্তি করলাম, কি চুক্তি করলাম? আমি আপনার সাথে চুক্তি করলাম যে আমি এখান থেকে মোবাইলটা ছুঁড়ে আমেরিকা মারব, বিনিময়ে আপনি আমাকে এত টাকা দেবেন। বা এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব না। তাহলে এই যে অসম্ভব কাজটা, এটাকে বলি আমরা সুপারভেনিং ইম্পসিবিলিটি কন্ট্রাক্টের ভাষায়। এই অসম্ভব কাজ করার জন্য যখন আমি কন্ট্রাক্ট করব উইথ ইউ, দেন দ্যাট কন্ট্রাক্ট ইজ কল্ড ভয়েড কন্ট্রাক্ট, সেটাকে বলা হয় বাতিল চুক্তি। যদি দেখা যায় ইনস্ট্রুমেন্টটা বাতিল, আবার দেখা যায় যদি যে ইনস্ট্রুমেন্টটা, যে দলিলটা আছে সেটা বাতিল যোগ্য, মানে দলিলে এমন কিছু ভুল আছে, যে ভুলের কারণে আপনি চাইলে দলিলটাকে বাতিল করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন। তাহলে দলিলটা যখন লিখিত হবে, দলিলটা যখন বাতিল বা বাতিল যোগ্য হবে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলছে, who has reasonable apprehension, who has reasonable apprehension, যার হচ্ছে যুক্তিসঙ্গত, রিজনেবল যুক্তিসঙ্গত অ্যাপ্রিহেনশন আছে, ভয় আছে, আশঙ্কা আছে। কেন? ইফ লেফট আউটস্ট্যান্ডিং, দলিলটা যদি রেখে দেওয়া হয়, যে অবস্থা আছে সে অবস্থায় রেখে দেওয়া হয়, মে কজ হিম সিরিয়াস ইনজুরি, তার জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। মে সুড টু হ্যাভ it as just void or voidable, the court in its discretion, আদালত তার বিবেচনামূলক ক্ষমতায় so adjust it,
and order it to be delivered of and cancelled. এখানে একটা কথা বলছে, কথাটা হচ্ছে এরকম, এখানে প্রথমেই বলছে দলিল বাতিলের মামলা কে করতে পারবে। দলিল বাতিলের মামলা করতে পারবে এনি পারসন, যে কোনো ব্যক্তি। এনি পারসন, যে কোনো ব্যক্তি। সে যদি দেখে দলিলটা বাতিল বা বাতিল যোগ্য, সে যদি দেখে, মানে বিষয়টা এরকম, আমি দেখতেছি কি যে কলার ছোকলা, কলার বাকল রাস্তার মধ্যে পড়ে আছে। এখন আমি যদি কলার বাকলটা, কলার সাল বা ছোকলা যেটাকে বলি, এটা যদি রাস্তা থেকে না সরাই, তাহলে একটা লোক বা সে নিজেও পিচ্ছিল খেয়ে পড়ে গিয়ে মারা যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। যে কোনো ব্যক্তি যার কাছে মনে হয়, মনে করেন আপনার বাড়ি, আপনার বাসা বনশ্রীতে, আপনি মামলা দায়ের করলেন, একটা লোক থাকে হচ্ছে রাজশাহীতে, একটা লোক থাকে হচ্ছে রাজশাহীতে। তো আপনি দেখতেছেন যে রাজশাহীর যার কাছে একটা দলিল আছে, সে দলিলটা বাতিল বা বাতিল যোগ্য, বা দলিলে এমন কিছু বিষয় জড়িত, সেটা যদি বাতিল না করা হয়, সেটা যদি যেই অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দেওয়া হয়, তাহলে সেই দলিলের মাধ্যমে আপনি যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন, এরকম একটা ভয় কাজ করে। তার বাড়ি কিন্তু রাজশাহীতে, আপনি থাকেন বনশ্রীতে। তো আপনার কাছে মনে হচ্ছে ওই দলিলটা যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থাকে, তাহলে পরবর্তীতে যে কোনো মুহূর্তে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন সেই দলিলকে কেন্দ্র করে। এরকম একটা যদি অ্যাপ্রিহেনশন থাকে, অ্যাপ্রিহেনশন মাস্ট বি রিজনেবল। আপনি যদি আমি ভয় পাইছি, আমি ভয় পাইছি, আমি ভয় পাইছি, এই জন্য দলিল বাতিলের আবেদন করছি, না। আপনি কইলেন আর ভয় পাইলেন। ধরেন আপনারা একজনে পাট খড়ি দিয়ে মারতে আইছে, আপনি কইছেন যে এই বেড়া তো আমার খুন করতে হয়েছে, কইলে হয়ে যাবে? বললেই কি হবে? বললেই কিন্তু হয়ে যাচ্ছে না। বিষয়টা হচ্ছে যে ভয়টা আপনার মধ্যে আসে, সেই ভয়টা আপনার জায়গায় থাকলে অন্য ব্যক্তিও পাইতো, এরকম ভয়, এটাকে বলি আমরা রিজনেবল অ্যাপ্রিহেনশন, যুক্তিসঙ্গত আশঙ্কা যদি থাকে। তার মানে সামারি কি দাঁড়ালো? সামারি হচ্ছে কোন দলিল যদি বাতিল বা বাতিলযোগ্য হয়, ভয় তার ভয়েডেবল হয়, এবং বাদীর যুক্তিসঙ্গত ভয় থাকে, আশঙ্কা থাকে যে দলিলটি যে অবস্থা আছে সে অবস্থায় যদি রেখে দেওয়া হয়, তাহলে এই পরবর্তীতে এই দলিলকে কেন্দ্র করে সে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অবস্থায় সে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করবে। কোন দলিল ভাই? কোন দলিল? যে দলিলটা রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে রেজিস্টার্ড। যখন একটা ইনস্ট্রুমেন্ট, যখন একটা চুক্তি, যখন একটা বিষয়বস্তু রেজিস্ট্রেশন আইনের অধীনে নিবন্ধিত হবে, সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট, সেই সমস্ত দলিলের কথা আমার সেকশন 39-এ বলা হয়েছে। যেহেতু রেজিস্ট্রেশনকৃত দলিল, নিবন্ধিত দলিল আমি বাতিলের জন্য মামলা দায়ের করছি, সো দলিলটা যখন বাতিলের আদেশ দিবে তখন সেটা নিবন্ধন কর্মকর্তার নিকট পাঠাতে হবে, বলতে হবে নিবন্ধন কর্মকর্তা আপনি এটাকে বাদ করে দেন, এটা বাদ, এটা কোনো চিহ্নই থাকা যাবে না, এটা বাতিল হয়ে গেছে। তার মানে হচ্ছে আদালত যখন দলিল বাতিলের আদেশ দিবে, তখন হচ্ছে এটার এক কপি হচ্ছে আপনার ওই রেজিস্ট্রেশন অফিসে পাঠাতে হবে।
এবং ওই রেজিস্টার তার রেজিস্ট্রেশন যে খাতা আছে সেখান থেকে সেটা তুলে নিবে, সেটা আর থাকবে না। এটা হচ্ছে সেকশন 39। তাহলে প্রশ্ন হচ্ছে কে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে পারে? এনি পারসন। কেন কেন আদালত দলিল বাতিলের আদেশ দিবে? ওই যে বাতিল বা বাতিলযোগ্য হলে বা ওই অবস্থায় রেখে দিলে যদি সে ক্ষতিগ্রস্ত হয়, এরকম একটা ভয় কাজ করে। নেক্সট প্রশ্ন, আপনি কত সময়ের মধ্যে দলিল বাতিলের মামলা দায়ের করবেন? টাইমটা কত? টাইমটা নিয়ে বলছে লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 91 এ। আর্টিকেল 91 এ আপনারা কতটুকু বুঝেন আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করব দেখি। 91 এ 91 এ বলছে উইদিন 3 ইয়ার্স, 3 বছরের মধ্যে, উইদিন 3 ইয়ার্স 3 বছরের মধ্যে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে হবে। দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে হবে। আমরা জানি যে মামলা দায়ের করতে হলে আমাদেরকে কোর্ট ফি দিতে হয়, রাইট? আমাদের কোর্ট ফিস অ্যাক্টে এই কথাগুলো বলা আছে, সেটা অনুসারে কোর্ট ফি নির্ধারিত হয়ে থাকে। এখানে বলছে যে কোর্ট ফি হবে অ্যাকর্ডিং টু দা ভ্যালুয়েশন অফ দা ইনস্ট্রুমেন্ট। আমি যেটা বাতিল চাচ্ছি সেটার ভ্যালুয়েশন কত, সেটার মূল্যমান কত, দ্যাট মিনস কোর্ট ফি হবে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। যখন আপনি আরজি পেশ করবেন, যখন আপনি আরজি প্রেজেন্ট করবেন টু দা কোর্ট, আদালতের নিকট, তখন আপনাকে কোর্ট ফি দিতে হবে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। প্রশ্ন জাগে না যে আপনি দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করলেন, আদালত দলিল বাতিল করতে বাধ্য? উত্তর হচ্ছে না, আদালত দলিল বাতিলের আদেশ দিতে বাধ্য নয়। এটা কেমনে বুঝলাম? এটা সেকশন 39 স্পষ্ট করে বলে দেওয়া আছে, দ্য কোর্ট আদালত ইন ইটস ডিসক্রিয়েশন, ইন ইটস ডিসক্রিয়েশন, কোর্ট আদালতের বিবেচনামূলক ক্ষমতায়, দ্যাট মিনস দলিল বাতিলের আদেশ আদালত দিবে কি দিবে না এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এটা গেল সেকশন 39। এখন আমরা চলে যাব সেকশন 40। সেকশন 40, সেকশন 40। সেকশন 40 তো বলছে, মনে করেন একটা দলিলের মধ্যে একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে আপনার ডিফারেন্ট রাইটস, ডিফারেন্ট অব্লিগেশনস আছে। একটা দলিলের মধ্যে বিভিন্ন ধরনের অধিকার আছে, বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা আছে। এই অবস্থায় কোর্ট একটা কাজ করতে পারে, কোর্ট কোন কোন অধিকারকে রাখতে পারে, কোন কোন অধিকারকে বাতিল করতে পারে, মানে পার্শিয়ালি ক্যান্সেলড। ধরেন আপনার কাছে একটা দলিল আছে, অন্যজন মামলা করলো, সে দলিলের মধ্যে আপনার অধিকারকে 100টা ভাগে ভাগ করা হয়েছে, যে আপনার 100টা অধিকার আছে। আদালত দেখলো যে 100টা অধিকারের মধ্যে 20টা অধিকার বাদ করা উচিত, বা দলিলটা দলিলের জায়গায় থেকে যাবে, কিছু জায়গা অমিট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। যেমন আমরা অনেক সময় ধরেন একটা কবিতা লিখলাম, কবিতার নাম ঠিকানা সবকিছুই থাকে। যেমন আমি বই লিখি, বইটা কি করি, যখন আমি দ্বিতীয় সংস্করণ বের করবো তখন কি করব, বইটা বইয়ের মতো থাকবে, কিছু জায়গা বাদ দিয়ে দিব, বাট বইটা বইয়ের মতো থাকবে। ঠিক তেমনিতে কারণ বইয়ের মতো অনেকগুলো টপিক আছে, কিছু টপিক আমি বাদ দিয়ে দিব, বাট বইটা বইয়ের মতো করে থাকবে। সেকশন 40-তে বলছে, কি বলছে? সেকশন 40-তে বলছে যদি কোনো দলিলে অনেকগুলো অধিকার বিদ্যমান থাকে তাহলে আদালত আংশিকভাবে কিছু কিছু অধিকারকে বাদ দিয়ে দলিলটাকে বহাল রাখতে পারে, পুরো দলিলটা ক্যান্সেল না করে আংশিকভাবে সেটাকে ক্যান্সেল করতে
পারে, এটা হচ্ছে সেকশন 40। এবার আসেন সেকশন 41। দেখেন, রেকটিফিকেশনে কম্পেনসেশন আছে, রিসিশন অফ কন্ট্রাক্ট চুক্তি রোধে কম্পেনসেশন আছে, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। প্লিজ একটা কাজ করবেন, এই যে হেডলাইন গুলো, রিসিশন অফ কন্ট্রাক্ট, চুক্তিরোধ, 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 এই বাংলা আমরা যেন মুখস্থ না করি ভাই। ভাইবা বোর্ডে আপনাকে চুক্তিরোধ শব্দটা উল্লেখ করবে না, কারণ স্যারেরা হচ্ছেন বাংলাদেশের মহান ব্যক্তি। যারা ভাইবা বোর্ডে বসেন তারা মোটামুটি এই ওয়ার্ডগুলো ইংলিশে বলবেন। সেখানে আপনাকে বলা হলো যে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টে কম্পেনসেশনের ব্যবস্থা আছে কিনা। মানে দলিল বাতিলের মামলায় যদি দলিল বাতিল করা হয় তাহলে সেখানে ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে কিনা। আচ্ছা, আপনার সাথে আমার একটা দলিল হয়েছে, আপনার সাথে আমার একটা দলিল হয়েছে, যে কোনো একটা কাজ, একটা চুক্তি হয়েছে, সেটাকে নিবন্ধন করছে, সেটা দলিল হয়ে গেছে। এখন এটা যে বাতিল হোক, এটা কি আপনি চাইছেন, আমি চাইছি না, আমরা কিন্তু কেউ চাই নাই। একটা সময় আবিষ্কৃত হলো যে দলিলটার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, বা যে কোনো ব্যক্তি আবিষ্কার করলে দলিলটার কারণে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন সাধারণত মামলা করলেও এটাকে স্যার বাতিল করে দেন। এটাকে বাতিল করা না হলে আমি এইভাবে ক্ষতিগ্রস্ত, আমি এইভাবে ক্ষতিগ্রস্ত, তখন আদালত ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য কি করবে, দলিলটাকে বাতিল করে দিল। যার প্রবলেম, যার দলিলের প্রবলেম, একে বলবো, এরে বলবে তুই ফাইজলামি পাইছিস কি, খারাপ দলিল, বেজাল দলিল নিয়ে ঘুরছিস কেন, তখন তারা বলবো ভাই তুমি কিছু ক্ষতিপূরণ দিয়ে দাও, তোমার কারণে এই বাদী হয়রানির শিকার হয়েছে, তোমার কারণে খারাপ দলিল, জাল দলিল বা বাতিলযোগ্য দলিল থাকার কারণে এই বাদী মামলা করছে, সে হয়রানির শিকার হয়েছে, সে কোনো মামলা করবে, তাকে কিছু ক্ষতিপূরণ দিয়ে দেন। তার মানে দলিল বাতিলের মামলায় যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হয় সেই পক্ষকে ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য আদালত ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। প্রথমত আপনি মামলা দায়ের করছেন কিসের, এখন প্রশ্ন ওই যে ওই দিন আপু করছিল যে তাহলে ক্ষতিপূরণের মাধ্যমে কি প্রতিকার দেওয়া যায়, না, ক্ষতিপূরণের মাধ্যমে তো প্রতিকার দেওয়া যায় না, ক্ষতিপূরণটা তো আসতেছে না ভাই, ক্ষতিপূরণ তো পরে আসতেছে। কিভাবে, আগে তো দলিল বাতিল, ঠিক না, আপনি মামলা দায়ের করছেন দলিল বাতিল, আদালতের কাছে মনে হচ্ছে এখানে তাকে কম্পেনসেশন দেওয়া দরকার, এখানে তাকে ক্ষতিপূরণ দেওয়া দরকার, তখন আদালত ক্ষতিপূরণ দিবে। ওই যে একটা উদাহরণ দিছিলাম না, আপনি চাচ্ছেন মেয়েকে বিয়ে করতে, আপনার উদ্দেশ্য কি মেয়েকে বিয়ে করা, ঠিক তেমনি ভাবে আপনার উদ্দেশ্য কি দলিলকে বাতিল করা, এটার জন্য আপনি মামলা দায়ের করছেন। আদালত দেখতেছে যে না, এখানে বাদী ক্ষতিগ্রস্ত, তখন বাদীকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবে। ঠিক তেমনি ভাবে আপনি মেয়ে চাচ্ছেন, মেয়ের সাথে সাথে মেয়ের বাবা অনেক কিছু দিয়ে দিচ্ছে, তাহলে দলিল বাতিলের মামলায় ক্ষতিপূরণের ব্যবস্থা আছে কততে, সেকশন 41 এ, সেকশন 41 এ, সেকশন 41 এ। দাদা এটা তো আদালতের ইচ্ছাধীন ক্ষমতা নাকি? হ্যাঁ, আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আচ্ছা, তিথিসা আছেন, হ্যাঁ আছে। বলেন তো যে কেন আদালত ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। ক্ষতি হয়েছে বলেই তো ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, তাই না? কি ক্ষতি হয়েছে, ক্ষতিটা কেন হয়েছে, বলতে পারবো না। দলিল বাতিলের মামলায় দলিলটা বাতিল হয়ে গেছে বা মানে ক্যান্সেল করে দিছে, সেক্ষেত্রে যদি আদালত মনে করে যে দলিল বাতিল হওয়ার কারণে বাদী পক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছে, তাহলে তার বিবেচনামূলক ক্ষমতা দিয়ে
ক্ষতিপূরণের ব্যবস্থা মানে রায়ও দিতে পারে বা আদেশও দিতে পারে দলিল Good. বাতিলের মামলায়। গুড গুড। আচ্ছা, তাহলে আমাদের সেকশন 39 থেকে 41 কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা জমা রাখেন। আমরা চলে যাব 42, সেকশন 42। সেকশন 42 যেভাবে আলোচনা করি এগুলো একটু নোট করে রাখেন, রিটেনে অনেক কাজে দিবে, সেটা প্রশ্ন দেখলে টের পাবেন। আচ্ছা, সেকশন 42। আর আরেকটা কথা, আপনারা সবাই টাকা দিয়ে পড়েন, সো যত পারেন প্রশ্ন করবেন আর কি, সবাই যেন আমরা ক্লিয়ার থাকি। সেকশন 42, সেকশন 42 তে বলছে যে ডিসক্রিপশন অফ কোর্ট অ্যাজ টু ডিক্লারেশন অফ স্ট্যাটাস রাইট। আরে ভাই, 39 এর পরে কোনটা পড়াইছেন? 39 এর পরে 40, 41। আচ্ছা, আমরা আসবো, সেখানে আসবো। সেকশন 42, ঠিক আছে। মিঠুন সাহা ফিনা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। তো আনোয়ারা পারভিন বলতেছে আপনি তো ভুয়া, আপনি তো কোম্পানির চেয়ারম্যান না। তার মানে আমার একটা পজিশনকে আপনি অস্বীকার করতেছেন, আমার একটা পজিশনকে আপনি অস্বীকার করতেছেন। তখন আমি আদালতে যাব, আদালত এই যে দেখেন আমার পেপারস, এই দেখেন আমার ডকুমেন্ট, আপনি একটু ঘোষণা করে দেন আমি এই ফিনা কোম্পানির চেয়ারম্যান। তার মানে হচ্ছে আপনার পজিশন কি, আপনার অবস্থান কি, এবং আপনার দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে লিগ্যাল ক্যারেক্টার,